আসসালামু আলাইকুম। আমি রুদ্র কায়সার আপনাদের জাভা বেসিক কোর্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নেমিং কনভেনশনস নিয়ে, অর্থাৎ ভেরিয়েবল লেখার নিয়ম, তারপর কি কি কেস এক্সিস্ট করে সেই জিনিসগুলো নিয়ে। তো আমরা পূর্বের ক্লাসে যে প্রোগ্রামটা করেছিলাম সেই প্রোগ্রামে আবার ফেরত আসলাম। এখান থেকে এই জিনিসটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তো ভেরিয়েবল কি, ডাটা টাইপ কি, এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি কিভাবে নেমিং হ্যান্ডেল করতে হয়, যে কোন ধরনের নাম আসলে যা আমাদের এই প্রোগ্রামে ভ্যালিড হবে, কোন ধরনের নামগুলা ইনভ্যালিড হবে, ওই জিনিসগুলো নিয়ে কথা বলা। তো প্রথমে হচ্ছে আমরা একটা ডাটা টাইপ নিলাম ইন্ট নামে। ইন্ট মানে কি? ইন্টিজার। ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। মানে এই ধরনের ডাটা টাইপে আমি পূর্ণ সংখ্যা যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে স্টোর করতে পারবো। এখন ডাটা টাইপ নিয়ে আমরা ডিটেলসে পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধরে নেই যেহেতু ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, একটা নাম্বার ভেরিয়েবল, এখানে হচ্ছে আমি আমার এইজ স্টোর করতে চাচ্ছি, ঠিক আছে, বা আমার বয়সটা আমি স্টোর করতে চাচ্ছি। তো এখানে আমি ভেরিয়েবলের নামটা অবশ্যই যেই ধরনের ভেরিয়েবল ওই ধরনের নাম দিতে পারি, তাই না? তো এটা যে কোনো নাম দেওয়া যেতে পারে, কিন্তু এটা রেকমেন্ড থাকে যে আমরা যেই কাজের জন্য কোনো একটা ভেরিয়েবল ইউজ করতেছি ওই কাজের জন্যই হচ্ছে ভেরিয়েবলের নামটা দিয়ে থাকি। আচ্ছা, তো যেহেতু এটা এজ, আমি লিখতে পারি যে মাই এজ অথবা শুধু এজ, ঠিক আছে। তো লিখলাম হচ্ছে মাই এজ, মাই এজ। তো এইটা ভেরিয়েবলের নাম আমি দিয়ে দিলাম। তারপর মাই এজ এর ভিতর আমি একটা ভ্যালু দিয়ে দিলাম 21, ঠিক আছে। তো এটা তো একটা পূর্ণ সংখ্যা। ওকে, এখন এই ভেরিয়েবলটা আমি প্রিন্ট করব, মানে আউটপুটে দেখাবো এই ভেরিয়েবলটা। তো আউটপুটে দেখানোর জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন লিখে প্যারেনথেসিস দিয়ে দিলাম। আচ্ছা, এটা তো ফার্স্ট ব্র্যাকেট না, এই ফার্স্ট ব্র্যাকেটকে প্রোগ্রামের ভাষায় প্যারেনথেসিস বলা হয়। আচ্ছা, তারপর ডবল কোটেশনের ভিতর, আচ্ছা এখানে আমি যেহেতু ডিরেক্ট ভেরিয়েবলটা প্রিন্ট করতেছি আমার এখানে ডবল কোটেশন দেওয়া লাগবে না, আমরা ডিরেক্ট মাই এজ এটা লিখে দিলে পারি। এখন এটা যদি আমি প্রিন্ট করি, অর্থাৎ রান বাটনে প্রিন্ট করে বলতেছি, রান করি, তাহলে আমরা দেখবো এই যে এখানে বিল্ড হচ্ছে। ওকে, এই যে প্রোগ্রামটা রান হলো এবং এখানে 21 চলে আসছে। এখন 21 এর জায়গায় যদি আমি অন্য কিছু দিই, হ্যাঁ, তাহলে সাপোজ 100, সেটাও সেটা এখানে আসলে কনসোলে প্রিন্ট হবে 100, রাইট? আচ্ছা, এখানে 21ই থাক। ওকে, তো এখন এই যে ভেরিয়েবলের নাম লেখার যে সিস্টেম, হ্যাঁ, এটা কয়েক ধরনের আছে, মানে স্পেশালি 3 ধরনের আছে। তো ওই 3 ধরনের নামকরণ আমরা দেখব, এবং নামকরণের ক্ষেত্রে মানে ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে যে রুলসগুলো আসলে থাকে সেই রুলসগুলোও দেখব। ঠিক আছে। তো শুরুতে হচ্ছে আমরা যে কেসটা দেখব, মানে এই যে নামকরণের যে টাইপগুলো আছে এগুলাকে কেস বলা যেতে পারে। আমরা শুরুতে হচ্ছে ক্যামেল কেস দেখব, ঠিক আছে। আচ্ছা, ক্যামেল কেস, ক্যামেল কেসে কিভাবে লিখতে হয়। আর আরেকটা জিনিস, আমরা যখন প্রোগ্রামে কোনো একটা লেখা লিখি, ঠিক আছে, কোনো স্টেটমেন্ট হোক, কোনো কোড হোক, যখন লিখি সেটা যদি ইনভ্যালিড হয় তাহলে আমরা যেহেতু আইডি ইউজ করতেছি, সে আমাকে একটা সিগন্যাল দিবে যে এটা কি সঠিক নাকি সঠিক না, ঠিক আছে। যেমন এখন এখানে যেটা লেখছে, আমি র্যান্ডম একটা টেক্সট লিখছি, তাই তাই না? তো এইটা এখানে একটা ইরর শো করতেছে। তো আমি যদি আমার প্রোগ্রামে এমন র্যান্ডম টেক্সট আমার প্রয়োজনের খাতিরে লিখতে চাই, তখন আমরা সেগুলোকে কমেন্ট করে রাখতে পারি। কমেন্ট করলে হবে কি, ওই টেক্সটগুলার আসলে কোডের জন্য ইউজ হবে না, ওগুলা জাস্ট ওই প্রোগ্রামটা যে পড়তে আসছে বা প্রোগ্রামটা যে দেখতেছে তার জন্য ইউজ হবে, ঠিক আছে। তো কোনো টেক্সট একটা সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে একদম শুরুতে ডবল স্ল্যাশ যদি ইউজ করি তাহলে এটা কমেন্ট হয়ে গেছে। এই যে এখন আর ইরর দেখাচ্ছে না, এখন এটা একদম একটা প্লেন টেক্সটের মতো হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন আর কোডের অংশ না। আচ্ছা, তো আমরা শুরুতে যে কেসটা দেখবো সেটা হচ্ছে ক্যামেল কেস। ক্যামেল কেসে কিভাবে আসলে নামকরণ করতে হয়। তো একইভাবে আমি আবার ইন্টিজার একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন মাই এজ
এটাকে আমি অথবা আরেকটু ডিফারেন্ট নাম দিই, যেমন মাই ফার্স্ট প্রোগ্রাম। ঠিক আছে, মাই ফার্স্ট প্রোগ্রাম, এই যে এটা একটা বড় ভেরিয়েবলের নাম। ঠিক আছে, তো মাই ফার্স্ট প্রোগ্রাম এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভিতরে আমি যে কোনো একটা নাম্বার রাখছি। ঠিক আছে, যে মাই ফার্স্ট প্রোগ্রাম, এটার ভিতরে আমি 1000 একটা ভ্যালু রেখে দিলাম। এখন ভেরিয়েবলের ক্ষেত্রে আমার কিন্তু মাঝখানে আমি স্পেস দিতে পারবো না, মাই ফার্স্ট দেন প্রোগ্রাম এইভাবে মাঝখানে স্পেস রাখতে পারবো না, ভেরিয়েবলের ক্ষেত্রে এটা কিন্তু ইনভ্যালিড। ঠিক আছে, এই যে একটা নিয়ম দেখলাম যে মাঝখানে স্পেস দেওয়া যাবে না, এবং ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে একদম শুরুতে নাম্বার দেওয়া যাবে না। এটার একটা রুলস দেখলাম যে শুরুতে নাম্বার দেওয়া যাবে না, এই যে অটোমেটিক ইরর চলে আসছে। তারপরে শুরুতে কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না, স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশট্যাগ, ঠিক আছে, অথবা ডলার, সরি, অথবা ডলার সাইন। ঠিক আছে, আচ্ছা ডলার সাইন দেওয়া যাবে, অথবা মানে পার্সেন্টেজ, কোনো কোনো ধরনের অপারেটর যেগুলো হচ্ছে আমরা ইন ফিউচার ইউজ করব এমন টাইপের কোনো কিছুই আসলে দেওয়া যাবে না। তো এটা রেকমেন্ড থাকবে যে আমরা ভেরিয়েবলের নাম ডিরেক্ট রাখি, মানে একদম যেই নামের যেই কাজের জন্য ভেরিয়েবলটা ক্রিয়েট করা হয়েছে ওই কাজ অনুসারে হচ্ছে আমরা ভেরিয়েবলটার নাম রাখি। এখন আমরা দেখতেছি ক্যামেল কেস। ক্যামেল কেসে কিভাবে লেখে? ক্যামেল কেসে হচ্ছে মাই ফার্স্ট প্রোগ্রাম, এখানে তো অনেকগুলো ওয়ার্ড আছে না, মাই হচ্ছে একটা ওয়ার্ড, তারপর হচ্ছে ফার্স্ট আরেকটা ওয়ার্ড, তারপর হচ্ছে এখানে প্রোগ্রাম আরেকটা ওয়ার্ড। সো এখানে তিনটা ওয়ার্ড আছে। তো ক্যামেল কেসে আমরা হচ্ছে এই যে মাই, শুরুতে হচ্ছে এটা ছোট হাতের থাকবে, মাই এটা পুরোটাই ছোট হাতের থাকবে, দেন ফার্স্ট, ফার্স্টের প্রথম লেটারটা হচ্ছে বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, প্রথম লেটারটা জাস্ট বড় হাতের হয়ে যাবে, তারপর প্রোগ্রামের প্রথম লেটারটা বড় হাতের হবে। এই যে লেখার যে স্টাইল এটাকে বলা হয় ক্যামেল কেস। ঠিক আছে, এই যে মাই ফার্স্ট প্রোগ্রাম এটা যে লিখলাম এটা হচ্ছে ক্যামেল কেস, ক্যামেল কেসের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন ক্যামেল কেস বুঝলাম যে কিভাবে লিখতে হবে। আচ্ছা, আমরা আরো একটা ভেরিয়েবল দিয়ে উদাহরণ দিই, যেমন মাই নেম ইজ রুদ্র। ঠিক আছে, তো এইটাও ইন্টিজার টাইপের। এখন ভেরিয়েবল কোন টাইপের নিতেছি এটা আসলে দেখার বিষয় না, আমরা এখন জাস্ট নেমিং শিখতেছি। ঠিক আছে, বা কেস শিখতেছি। আচ্ছা যাই হোক, তো এখন মাই নেম ইজ রুদ্র এটা যদি আমি ক্যামেল কেসে লিখতে চাই, এম ওয়াই, ঠিক আছে, নেম ইজ রুদ্র, এটার ভিতরে একটা ভ্যালু 100 রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি ক্যামেল কেস নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। ক্যামেল কেসে আমরা যে কোনো ভেরিয়েবল নামকরণ করতে পারবো। এরপরে আমরা যে কেসটা দেখবো সেটা হচ্ছে প্যাসকেল কেস। সো আমরা কমেন্টের ভিতর লিখে দিচ্ছি নামটা, প্যাসকেল কেস। আচ্ছা, এখন আপাতত এই নিচের কনসোলটা তো আমার লাগতেছে না, এটা আমি মিনিমাইজ করে দিতে পারি এখান থেকে। আচ্ছা, প্যাসকেল কেস। তো প্যাসকেল কেসে আমি নামকরণ কিভাবে করি কোনো ভেরিয়েবলের? যেমন আমি ইউজার থেকে একটা নাম ইনপুট নেব, ওই ইনপুটটা যেন একটা ভেরিয়েবলের ভিতর স্টোর থাকে। তো আমি স্ট্রিং টাইপের একটা ডাটা টাইপ নিয়ে নিলাম। আচ্ছা, এই ডাটা টাইপগুলা কি এগুলা আমরা পরে দেখব। তো স্ট্রিং ডাটা টাইপের ভিতরে একটা ভেরিয়েবল দিলাম যে ইউজার নেম। ঠিক আছে, এটা একটা ভেরিয়েবল হবে। তো এটা প্যাসকেল কেসে আমি কিভাবে লিখবো? আগে এই জিনিসটা দেখি যে ক্যামেল কেসে কিভাবে লেখে। ইউএসইআর ইউজার, তারপর নেম, নেমের এনটা বড় হাতের। ঠিক আছে, ইউজার নেমের ভিতরে ইউজারের নেমটা দেওয়া থাকে। ঠিক আছে, এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম। সো এটা স্ট্রিং, তাই স্ট্রিং টাইপের ভ্যালু দিলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এই যে ইউজার নেম এটা তো এখন ক্যামেল কেসের স্টাইলে লিখছি আমি, তাহলে প্যাসকেল কেস কোনটা? প্যাসকেল কেস হচ্ছে ক্যামেল কেসের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এই যে প্রথম ওয়ার্ডের শুরুটা হচ্ছে আমরা ছোট হাতের রাখছি। এখন প্যাসকেল কেসের ক্ষেত্রে হবে কি, ওই জাস্ট প্রথমটা বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে কেসটা আছে এই কেসটাকে বলা হয় প্যাসকেল কেস। ঠিক আছে, এখন মাই ফার্স্ট প্রোগ্রাম এটাকেই যদি আমি এখন প্যাসকেল কেসে লিখতে যাই তাহলে কেমন হবে এটা একটু দেখি। যে স্ট্রিং টাইপের ডাটা নিলাম, তারপর মাই ফার্স্ট প্রোগ্রাম এটাকে হচ্ছে আমি প্যাসকেলে লিখবো। ঠিক আছে, এই যে মাই ফার্স্ট প্রোগ্রাম এটা এখন প্যাসকেল কেসে লিখছি।
আচ্ছা, আরেকটা বিষয়, জাভা যেহেতু বলছি কেস সেনসিটিভ একটা ল্যাঙ্গুয়েজ, তো এখানে মাই ফার্স্ট প্রোগ্রাম আর এখানে মাই ফার্স্ট প্রোগ্রাম এই দুইটা ভেরিয়েবল কিন্তু সম্পূর্ণ আলাদা। কিভাবে আলাদা? কারণ এখানে এমটা ছোট হাতের, এখানে এমটা বড় হাতের, আর বাকি সবকিছু কিন্তু সেম। ঠিক আছে? তো এই যে একটা ডিফারেন্সের কারণে এই দুইটা ভেরিয়েবল কিন্তু আলাদা। ঠিক আছে? তো এই যে লেখার যে ধরনটা, এটা হচ্ছে কিসে লিখলাম, আমরা প্যাসকেল কেসে লিখলাম। ঠিক আছে? একইভাবে যদি আমরা এইটাকে প্যাসকেল কেসে কনভার্ট করতে চাই, যে মাই নেম ইজ রুদ্র, সো এটাকে যদি আমি প্যাসকেল কেসে কনভার্ট করতে চাই, তাহলে কি হবে? জাস্ট এমটা বড় হাতের হবে। ঠিক আছে? ওকে, তো আমার এটা কি হলো, প্যাসকেল কেসে কনভার্ট হয়ে গেল। এখন আমাদের আরো একটা কেস আছে, এবং ওই কেসটার নাম হচ্ছে স্ন্যাক কেস। স্ন্যাক কেস। তো স্ন্যাক কেসে কিভাবে লেখে, আমরা এই যে এই ভেরিয়েবল গুলারই উদাহরণ নেই, এই তিনটা ভেরিয়েবলেরই কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে রেড মার্ক কেন আসছে? একই নামে আসলে দুইটা ভেরিয়েবল থাকে না। তো এই যে এখানে অলরেডি যেহেতু একবার চলে আসছে ভেরিয়েবলের নামটা, আমি প্রোগ্রামে দ্বিতীয়বার একই নামের ভেরিয়েবল ইউজ করতে, মানে ডিক্লেয়ার করতে পারবো না। তো এই জন্য এখানে এরর দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা স্ন্যাক কেস দেখবো। স্ন্যাক কেসে কি হয়, এই যে প্যাসকেল কেসের মতোই সবকিছু প্যাসকেল কেসের মতোই থাকবে, ইউজার নেম এই যে দুইটা ওয়ার্ডের মাঝখানে জাস্ট একটা আন্ডারস্কোর দিয়ে দেবো, এটাই হচ্ছে স্ন্যাক কেস। যেমন মাই ফার্স্ট প্রোগ্রামে মায়ের পরে হচ্ছে একটা আন্ডারস্কোর, ফার্স্টের পরে একটা আন্ডারস্কোর। ঠিক আছে? তারপর মাই নেম, মায়ের পরে আন্ডারস্কোর, নেমের পরে আন্ডারস্কোর, ইজের পরে আন্ডারস্কোর। সো এইটাকে বলা হয় স্ন্যাক কেস। ঠিক আছে? আন্ডারস্কোর দিয়ে যদি আমরা লিখি, মানে প্যাসকেল কেসের সব রুলস মেনটেন করে দেন দুইটা ওয়ার্ডের মাঝখানে যদি আমরা আন্ডারস্কোর দিয়ে লিখি, দেন এটাকে বলা হয় স্ন্যাক কেস। তো আমাদের ভেরিয়েবলকে যে এইভাবেই লিখতে হবে এমন কোনো কথা নেই, বাট এটা রেকমেন্ড থাকে এই যে তিনটা কেস, এই তিনটা কেস মেনটেন করে আসলে ভেরিয়েবলের নামকরণগুলো করার জন্য। ঠিক আছে? তো এই ছিল আমাদের নেমিং কনভেনশনস, যে ভেরিয়েবল আসলে কিভাবে লেখা উচিত না বা কিভাবে লেখা উচিত। তো এই জিনিসগুলো নিয়ে আরেকটা জিনিস, যে এখানে তো আমার একটা প্রজেক্ট বা একটা ফাইল অলরেডি ওপেন আছে, আমি চাচ্ছি এখানে আরেকটা ফাইল করতে। এখানে মেইন ডট জাভা, এখানে অলরেডি একটা ফাইল আছে। সো আমি সোর্সের উপর যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে এখানে হচ্ছে নিউ একটা অপশন পাবো। নিউ অপশনে ক্লিক করার পর এখানে নিচে ফাইল নামে একটা অপশন আছে। তো আমি এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এই যে নিউ, তারপর ফাইল, এভাবে লেখার পরে ডট জাভা, এই যে নিউ ফাইল, এটা কিন্তু আমি ক্যামেল কেস স্টাইলে লিখছি, রাইট? আচ্ছা, তো নিউ ফাইল শেষে ডট জাভা দিয়ে দেবো। এটা এতে করে আমার এখানে মেইন ডট জাভা তো একটা আছে, এখন নিউ ফাইল ডট জাভা, এটা আমার আরেকটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এই যে নিউ ডট জাভা। ঠিক আছে? তো মেইন ডট জাভাতে যা আছে এখান থেকে সবকিছু কপি করে নিউ ডট জাভাতে নিয়ে আসি, এই যে হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা, আচ্ছা এখানে একটা এরর আসছে, কেন এরর আসছে? মেইন ডট জাভাতে মেইন ফাইল, এই ক্লাসের নাম ছিল মেইন। ঠিক আছে? এখন এখানেও কিন্তু ক্লাসের নাম মেইন, সো একই নামে দুইটা ক্লাস রাখা যাবে না। এটা যেহেতু নিউ ফাইল, সো আমাকে ক্লাসের নামটাও ওইভাবে দিতে হবে, যে নিউ নিউ ফাইল। ওকে, এখন কিন্তু এররটা চলে গেছে। আমার ফাইলের নাম ছিল কি? নিউ ফাইল, ক্লাসের নামও হচ্ছে নিউ ফাইল। ওকে, আর যখন একটা প্রজেক্টে আমাদের কাজ করা হয়ে যাবে, আমরা চাচ্ছি যে এই প্রজেক্টটা আমরা ক্লোজ করব, যাতে করে ইন্টেলিজ আইডিতে যখন আমরা দ্বিতীয়বার ঢুকবো, যেন ওই প্রজেক্টটা আমার কাছে প্রজেক্ট লিস্ট থাকে। সো আমরা প্রজেক্ট অফ করতে পারবো। এইখানে এই যে একটা মেনু অপশন আছে, এই মেনু অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লোজ প্রজেক্ট নামে একটা অপশন আছে। সো এটা যদি আমরা এখানে ক্লিক করি, দেন এই প্রজেক্টটা আমার ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়ার পর আমরা পূর্বে যতগুলো প্রজেক্টে কাজ করছি বা নতুন প্রজেক্ট খুলছি, ওই প্রজেক্টগুলো এখানে থাকবে। আমরা এখন পর্যন্ত একটা প্রজেক্টই খুলছি, যেটা ফার্স্ট প্রোগ্রাম নামে ছিল। সো এই জন্য এখানে একটাই দেখাচ্ছে। ঠিক আছে? তো আমরা দ্বিতীয়বার যদি আবার ইন্টেলিজে আইডিতে ঢুকি, ঢুকার পর আমাকে এই ইন্টারফেসটা দেখানো হবে। সো আমি যেই প্রজেক্টে ঢুকতে চাই সেই প্রজেক্টে ক্লিক করে ঢুকে আমি আমার কাজ কন্টিনিউ করতে পারি। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ।